ঠিক আছে, তবে আজ আমি লিনিয়ার ভেক্টর স্পেস শুরু করতে চলেছি, এবং এটাই হলো কোয়ান্টাম মেকানিক্স এর মূল থিম, যেটা আমরা যান্ত্রিকভাবে অনুসরণ করব নোটেশন এ অথবা ভাষায়, এবং তোমাদের এই ভাষার সাথে পরিচিত হওয়া দরকার। সুতরাং আমি ধীরে ধীরে এই ভাষায় যাচ্ছি, উপমা ব্যবহারের মাধ্যমে প্রচলিত 3 ডাইমেনশনের সাথে। ইতিমধ্যেই কিছুই সমস্যা প্রচলিত 3 ডাইমেনশনে দেওয়া আছে। ঠিক কেন ত্রিমাত্রিক স্পেসকে ভেক্টর স্পেস বলা হয়? সুতরাং তোমার দুটো ভেক্টরের ভেক্টর লিনিয়ার কম্বিনেশন আছে, যেটা তোমাকে একটা অন্য ভেক্টর দেবে, যেটা লিনিয়ার ভেক্টর স্পেস এর একটা এলিমেন্ট, যেটাকে আমি বড় হাতের ভি বলছি। সুতরাং ভেক্টরের সেট একটা স্পেসের অন্তর্ভুক্ত, যেটাকে আমি বলবো ভেক্টর স্পেস বি, এবং এ প্লাস বি সি হওয়া উচিত কিছু স্কেলার গুণ এ প্লাস বি এরপরে স্যাটিসফাই করবে। তাই তো আর কি থাকতে পারে? এ প্লাস বি প্লাস সি স্যাটিসফাই করছে অ্যাসোসিয়েটিভিটি বৈশিষ্ট্যকে, এবং ভেক্টর যোগকে। তারা কমিউটেটিভও। এইভাবে অর্ডারের ওপর কিছু নির্ভর করে না। ঠিক আছে, সুতরাং তুমি এটাকে বলতে পারো এই বৈশিষ্ট্যগুলি যেগুলো স্যাটিসফাইড, তুমি ফেজটাকে বলতে পারো লিনিয়ার ভেক্টর স্পেস, এবং এটা তোমার 3 ডাইমেনশনাল জগতে স্যাটিসফাই হবে। সুতরাং শর্তটি হল, যদি একটি আরবিট্রারি ভেক্টর আরকে আমি এ হিসেবে লিখি, ধরা যাক ও এগুলোর প্রত্যেকটা দেওয়া আছে, যদি এই আরবিট্রারি ভেক্টর আর যদি ওই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন হয়, অথবা যদি তোমাকে একটি সেট দেওয়া হয় ভেক্টরের এবিসি এবং আর, এবং যদি আর সিএন এর লিনিয়ার কম্বিনেশন, অথবা এটাকে এইভাবে লিখতে পারি যে এ টাইমস এ প্লাস বি টাইমস বি প্লাস সি টাইমস সি, এবং যদি এই কোএফিসিয়েন্ট এ বি এবং সি 0 হয়, তুমি বলবে যে সেটা একটি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। যদি এ বি এবং সি নন জিরো হয়, তাহলে এই ভেক্টরটি নির্ভর করছে অন্য ভেক্টরগুলির উপরে। সবাই শিখালে এটা তোমাদের অঙ্ক কোর্সে। সুতরাং এটা হলো আর, যেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যদি সমান না হয় বি সি এর এবং জিরোর, তখন এ বি এবং সি সমান হতে পারে, কিন্তু বাকি কোএফিসিয়েন্টগুলি নন জিরো হতে পারে। এরপরে তুমি বলতে পারো যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সুতরাং শুধু এটাকে ফ্লোচার্টের আকারে অথবা পয়েন্টগুলির একটি সেটের আকারে প্রকাশ কর। সুতরাং তুমি দেখতে পারো কমপক্ষে 3 ডাইমেনশনাল স্পেস ও এই ফিজিক্যাল স্পেসে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকে। ঠিক আছে, আমি এখানে ত্রিমাত্রিক ভেক্টর স্পেস দিয়েছি, যেটা আমরা যান্ত্রিকভাবে বলতে পারি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। অনেক সময় তুমি এটুকুও জানতে পারবে না কোন ডাইমেনশন তোমাকে খুঁজে বের করতে হবে সাধারণভাবে। ঠিক আছে, সুতরাং এখানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স একটি সংজ্ঞা আমি বলেছি, এবং তোমাকেও এটা জানতে হবে, যদি তোমাকে স্পেস দেওয়া হয়, তুমি স্পেস মাপবে কিভাবে? ঠিক আছে, তুমি স্পেস মাপবে কিভাবে? তার কথার অর্থ হল, তুমি যে কোনো আরবিট্রারি ভেক্টর লিখতে পারবে ওই স্প্যানিং ভেক্টরগুলো ব্যবহার করে। ঠিক আছে, ধরা যাক আমাদের একই রকমের আর3 আছে। সুতরাং এই 3 ডাইমেনশনাল স্পেসকে কখনো কখনো বলা হয় আর3। ঠিক আছে, আর3 হল একটি নোটেশন যেখানে এই 3টি এক্স, ওয়াই এবং জেড অক্ষ নির্দেশ করে। ঠিক আছে, সুতরাং এখানে তুমি চেষ্টা করতে পারো লিখতে তোমাদের পরিচিত ইউনিট ভেক্টর
EX, EY যা বিস্তৃত আছে শেষে একদম ঠিক আছে না, সুতরাং তোমার প্রয়োজন ইজেড যুক্ত করা, তোমার ইজেড যুক্ত করা প্রয়োজন যেটা স্পেসকে স্প্যান করে এবং তুমি সম্পূর্ণভাবে লিখতে পার না যে একা ইএক্স এবং ইওয়াই এই স্পেসে স্প্যান করছে। তুমি লিখতে পারতে ইএক্স এবং ইওয়াই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক, ইএক্স এবং ইওয়াই হল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং আর তিন স্পেসকে স্প্যান করতে তোমার এই তিনটে প্রয়োজন। সুতরাং একটি ভেক্টরের সেটও বানানো উচিত যেগুলো হল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যা স্পেসে বিস্তৃত আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি শুধু একটা ভেক্টরের সেটকে দেখতে পারো, এটাই একমাত্র নয় যেটা স্পেসে বিস্তৃত। তুমি অন্য কিছুকেও ডিফাইন করতে পারো যেটা স্পেসে বিস্তৃত। অন্য কিছু কি আছে যা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলেও চলবে? এর সাথে আরও কিছু যুক্ত করা যেতে পারে, যেমন ইএক্স প্লাস ইওয়াই যেগুলো স্পেসে বিস্তৃত আছে কিন্তু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই সেটও অবশ্যই স্পেসে বিস্তৃত হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, সুতরাং তোমার একটি সেট প্রয়োজন যেটা স্পেসে বিস্তৃত হয় এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। সুতরাং দুটি সম্ভাবনা আছে, আসলেই অনেক সম্ভাবনা আছে। আমি পারি, তোমার কাছে ইএক্স ইউআই ইজেড থাকতে পারে। আমি একটি পয়েন্ট বসাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ও লিনিয়ার এই এবং যা স্পেসে বিস্তৃত আছে। এটা অন্য কিছু হতে পারে, যেমন ইএক্স প্লাস ইওয়াই বাই √2, ইএক্স প্লাস ইওয়াই প্লাস ইজেড বাই √2। আমি কেন এই ডিনোমিনেটরকে বসাচ্ছি? যাতে একটি ইউনিট ভেক্টরের থাকতে পারে। এইগুলিও কি স্পেসে বিস্তৃত হচ্ছে? তারাও স্পেসে বিস্তৃত হচ্ছে। তারাও কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? যে কোনো আরবিট্রারি ভেক্টরকে তুমি এই তিনটি টার্মস এ লিখতে পারো। সুতরাং তুমি আসলেই তালিকা তৈরি করতে পারো, কিন্তু এক্ষেত্রে তুমি কিছু লক্ষ্য করবে। কি লক্ষ্য করলে? স্টেটের সংখ্যা, যেটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এবং বিস্তৃত স্পেস সর্বদা একই থাকে। ঠিক, সুতরাং বেসিস হল বেসিস সেটের সংখ্যা যা আসলে ভেক্টর যেগুলো হল লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এবং স্পেসে বিস্তৃত। বেসিস সেট। সুতরাং এটা হলো একটি বেসিস সেট ও এটা হলো দ্বিতীয় বেসিস সেট এবং বেসিস সেট 1 ও বেসিস সেট 2 এর মধ্যে মূল পার্থক্যটা কি? সুতরাং এই 1 হল অর্থনর্মাল, অর্থোগোনাল। ভেক্টরটি অর্থোগোনাল। এই বেসিস ভেক্টরগুলি এই সেটে যেখানে এই 1 এখনও বৈধ বেসিস সেট কিন্তু অর্থোগোনাল নয়। ওটা কি ঠিক? ও এখনও একটি বৈধ সেট কিন্তু অর্থোগোনাল নয়। ঠিক আছে, সুতরাং তুমি যে কোনো বেসিসের সাথে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত যখন আমরা আমাদের সমস্ত ভেক্টর ক্যালকুলাস করি, আমরা অর্থোগোনাল বেসিস সেট নিয়ে কাজ করতে পছন্দ করি।
বেসিস সেট হচ্ছে স্বতন্ত্র ভেক্টরগুলির সেট যেগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এবং স্পেসকে বিস্তৃত করে। বেসিস সেটে এই ধরনের ভেক্টরগুলির সংখ্যা হল ভি। এর ডাইমেনশন, এখানে আমি ভেক্টর স্পেসটিকে নিয়েছি যা 3 ডাইমেনশনাল পরিচিত আর 3, কিন্তু আমি এখানে তোমাদের যা বলছি সেটা হতে পারে বিস্তৃত অবধি একটি আরবিট্রারি ভেক্টর স্পেস, যেখানে সংখ্যাটির পরিবর্তন হবে। এটা 3 নাও হতে পারে, এটা অনেক হতে পারে, কিন্তু এটা এই বৈশিষ্ট্যগুলি সিদ্ধ করে যে এগুলো অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং আমি তোমাকে যে আরবিট্রারি ভেক্টরই দিই না কেন, আমি সেটাকে সেটের লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারবো, যেটা স্পেসে বিস্তৃত, যে কারণে এটি স্পেসকে স্প্যান করছে বলা হয়। তোমার উভয় শর্ত থাকলে মিনিমাল সেটকেই বেসিস সেট বলা হয়। এবং সংখ্যাগুলো ভেক্টর স্পেসের মাত্রাকে ভেক্টরের বেসিস সেটটিতে সংজ্ঞায়িত করে। ঠিক আছে, সুতরাং একটা ভেক্টর স্পেস দেওয়া থাকলে, যেমন আর টিচার, তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরগুলি পেতে পারো। তোমার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকতে পারে, তিনটিও পারে, কিন্তু তুমি এটা নিশ্চিত হতে পারো যে এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা কি পুরো স্পেসে বিস্তার করতে পারে, অথবা তুমি কি যে কোনো আরবিট্রারি ভেক্টরকে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের আকারে লিখতে পারো, সেটা সম্ভব নয়। সুতরাং তোমাকে স্পেসে স্প্যানিং এর পাশাপাশি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের সংখ্যা উভয় গুনতে হবে, এবং এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরগুলির সংগ্রহ এবং যেগুলো স্পেসে বিস্তৃত। সুতরাং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরগুলি এবং যেগুলো স্পেসে বিস্তৃত তা সংজ্ঞায়িত করে বেসিস সেট। বেসিস সেটে ভেক্টরের সংখ্যা ভেক্টর স্পেসের মাত্রাকে সংজ্ঞায়িত করে। এরপরে পরের প্রশ্নটি হলো, তুমি জিজ্ঞেস করতে পারো ভেক্টরের দৈর্ঘ্য কি? তুমি ভেক্টর ক্যালকুলাস এটা কিভাবে করবে? যখন তোমায় একটা ভেক্টর এ দেওয়া থাকবে, যদি তুমি ভেক্টরের দৈর্ঘ্য বার করতে চাও, তুমি সংজ্ঞায়িত করবে একটি বিন্দু নাও এবং তার স্কোয়ার রুট বের করো। এটাই তুমি বলতে চাইবে যে একটি ভেক্টর এ এর দৈর্ঘ্য, যেটা কখনো কখনো লেখা হয় নর্ম হিসেবে, একেই আমরা নর্ম বলি, যেটা আর কিছু নয় এ ডট এ এর স্কোয়ার রুট। কখনো কখনো মানুষ এটাকে লেখে ভেক্টর ক্যালকুলাসে ভেক্টর এ হিসাবে ভেক্টরের ম্যাগনিটিউড। ঠিক আছে, কিন্তু এই পদ্ধতিটা এখানে কিছু ধারণা দেবে। আমি একটি ডট প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে, আমি ডট প্রোডাক্ট নিয়েছি, এবং এই ডট প্রোডাক্ট এর প্রপার্টিটা কি? যদি আমি একটি ভেক্টরে এবং অন্য ভেক্টরটি বি নিই, যদি আমি একটি ডট প্রোডাক্ট এ বসাই, এটা আমাকে একটি স্কেলার দেবে। স্কেলারটি কি? স্কেলার হল 1। যদি তুমি তোমার ভেক্টর এ এবং ভেক্টর বি কে রোটেট করো একই কোণে, তবে ডট প্রোডাক্টও একই থেকে যাবে, কারণ ওই দুটির মধ্যের কোণ একই থাকবে। ঠিক আছে, সুতরাং এই কারণেই একটি ভেক্টর, এটাকে ভেক্টর কেন বলা হচ্ছে? যদি তুমি রোটেট করো, তখন তুমি জানবে এটা কিভাবে পরিবর্তিত হবে। তুমি জানো কিভাবে ভেক্টরে রোটেশনের মাধ্যমে হয়। ধরো ভেক্টরটিকে একদিকে পয়েন্ট করলাম, তুমি জানো এটা কিভাবে পরিবর্তিত হবে, যে কোনো কোণে রোটেশনের মাধ্যমে কোনো অক্ষের দ্বারা। সুতরাং এটা রোটেশনের মাধ্যমে নতুন ভেক্টরে পরিণত হবে।
এ একটি নতুন ভেক্টরে পরিণত হবে, বি একটি নতুন ভেক্টরে পরিণত হবে, কিন্তু এ ডট বি একই থাকবে। সুতরাং এটি একটি স্কেলার। যখন বি সমান এ হয়, তুমি এ ভেক্টরের একটি দৈর্ঘ্য অথবা ভেক্টরের নর্ম পাবে। এবং এই জিনিসগুলি আমাদের হ্যান্ডেল করতে হবে। যেমন ভেক্টরগুলি, একটি ভেক্টরের দৈর্ঘ্য, একটি 3 ডাইমেনশন ভেক্টরের ডট প্রোডাক্ট, এবং কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নোটেশনে যাব, এটাই আমরা দেখব। এখন ঠিক আছে, 3 ডাইমেনশনালের এই জ্ঞান ব্যবহার করে আমরা এখন যেতে চাইছি একটি অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেস এ, যেটা হলো এভি। কিভাবে খুঁজে পাবে বেসিস সেটটা? বেসিস সেটটাকে লক্ষ্য করলে বেসিসের মধ্যে ভেক্টর সংখ্যা, সেটের মধ্যে বেসের সংখ্যা থেকে ভেক্টর স্পেসের ডাইমেনশন পাওয়া যাবে। একটি ডট প্রোডাক্টকে কিভাবে সংজ্ঞায়িত করবে? ডট প্রোডাক্ট হল অবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেস। ভেক্টরের লিনিয়ার ভেক্টর স্পেসে একটি ভেক্টরের দৈর্ঘ্য খোঁজো। সুতরাং এই জিনিসগুলো যা আমরা ব্যবহার করতে চাই, এবং এটাকেই কোয়ান্টাম মেকানিক্স এর টুল বলা হয়। যদি তুমি টুলটা বুঝতে পারো, তুমি সবকিছু নির্ভুল এবং স্পষ্টভাবে করতে পারবে। এবং এটাই হলো বৈশ্বিক ভাষা, যেটা আমরা প্রায় সবাই মেনে চলি পৃথিবীতে। এবং আমি তোমাকে এই নোটেশনটা শেখাতে চাই। ঠিক আছে, এটা পরিষ্কার তো? এটা তোমাদের সবার জানা। আমি শুধু এই নোটেশনটা বসাচ্ছি, যাতে আমি যখনই এই অ্যাবস্ট্রাক্ট স্পেসে পৌঁছাবো, তোমার উপমা দ্বারা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সুতরাং ভেক্টরের নর্ম সবসময় পজিটিভ হবে, যা তোমরা সবাই জানো। ভেক্টরের দৈর্ঘ্য মড ম্যাগনিটিউড কখনই নেগেটিভ রাশি হয় না। সুতরাং এই ডট প্রোডাক্টকে কখনো কখনো বলা হয় ইনার প্রোডাক্ট। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স এ আমরা এটাকে ডট প্রোডাক্ট বলি না, আমরা এটাকে ইনার প্রোডাক্ট বলি। ঠিক আছে, আমরা এটাতে আসি। ইনার প্রোডাক্ট তোমাকে একটি স্কেলার দেবে, যেমনটা আমরা দেখেছিলাম যে ডট প্রোডাক্ট স্কেলার দেয়, এবং আমরা এটাকে ইনার প্রোডাক্ট বলি।